আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্ট গণভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এরই মধ্যে মামলার কারাবন্দী ৪ আসামি পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া। ওই হত্যার ঘটনায় করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সহ ৮ জনকে আসামি করা হয়। গত বছরের ১৪ জুলাই উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, আদালতের কার্যক্রম শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন, এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে? মিলি ১১টা ৫৩ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এজলাসে বসেই কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান রায় ঘোষণা শুরু করেন। তবে আজকে কিন্তু আমরা তিনি কত পৃষ্ঠার রায় বা কি সেটা বলেননি, সরাসরি রায় পড়া শুরু করেছেন। এই মুহূর্তে রায় পড়া চলছে। তো রায় উপলক্ষে কিন্তু সকালে এই মামলার জানেন যে ৮ জন আসামির মধ্যে 4 জন পলাতক আছেন এবং 4 জন গ্রেফতার আছেন। 4 জনকে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হচ্ছে। রায় ঘোষণা উপলক্ষে আসামি এবং প্রসিকিউশনের পক্ষের আইনজীবীরা উপস্থিত আছেন, সংবাদকর্মীরাও কিন্তু এজলাস কক্ষে আছেন। একই সাথে এই মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন, যারা নিহত হয়েছিলেন ৫ই আগস্টে চানখারপুলে পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ ৬ জনকে যে হত্যা করা হয়েছিল, তাদের পরিবারের স্বজনরা সেখানে আছেন। আনাসের পিতা মাতা 2 জনকে আমরা দেখেছি ট্রাইব্যুনালে আছেন এবং তারা খুব আগ্রহ নিয়ে রায় শুনছেন এবং তারা যে দাবি করেছিলেন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছিলেন, সেই মৃত্যুদণ্ড হয় কিনা সেই প্রত্যাশায় তারা কিন্তু এখানে আছেন। এবং আমরা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু বলেছেন এই মামলায় আসামিদের সম্পৃক্ততা নেই, কারণ উপরের নির্দেশে তাদের কাজ করতে হয়েছে এবং তারা সরাসরি এইসব কাজে সম্পৃক্ত নয়। এমন ধরনের নানান পাল্টা যুক্তির মধ্য দিয়ে কিন্তু এই মামলাটির রায়ের জন্য দিন ধার্য ছিল গত 20 জানুয়ারি। কিন্তু 20 জানুয়ারি এই মামলার যে রায়ের প্রস্তুতি হয়নি বলে রায়টি ঘোষণা করা সম্ভব হয়নি, এই জন্য আজকে ঘোষণা করা হচ্ছে। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে এই মামলায় 4 জন আসামি কিন্তু পলাতক আছেন। জানেন যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, এবং আজকে আদালত ট্রাইব্যুনাল রায়ের শুরুতে যেটা বলেছেন যে হাবিবুর রহমানের অভিযোগে যেটা আছে, হাবিবুর রহমান কিন্তু ওয়্যারলেস সেটে সরাসরি নির্দেশ দিয়েছিলেন যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ওপেন ফায়ার করে, এবং তার নির্দেশের পরই কিন্তু ওপেন ফায়ার হয়েছিল চানখারপুল সহ ডিএমপির যত এলাকায়, এবং এটা তার একটা অভিযোগ সেখানে আছেন। এবং এছাড়া এই মামলায় সাবেক যুগ্ম কমিশনার ডিএমপির সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, এই 4 জন কিন্তু পলাতক আছেন মামলার শুরু থেকে, এবং তাদের পক্ষে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও আছেন, তারাও কিন্তু তাদের পক্ষে মামলা পরিচালনা করেছেন। এছাড়া এই মামলায় যারা গ্রেফতার আছেন তাদের মধ্যে হচ্ছে পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তারা 4 জনই আছেন এবং 4 জনের পক্ষে কিন্তু 3 জন সাফাই সাক্ষীও দিয়েছেন। মোট কথা হচ্ছে যে এই মামলায় আসামি পক্ষের 3 জন সাফাই সাক্ষী দিয়েছিলেন এবং রাষ্ট্রের যে প্রসিকিউশন উইটনেস হিসাবে তদন্ত কর্মকর্তা সহ 26 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং যুক্তিতর্কের মধ্য দিয়ে মামলা সমাপ্তি হয়েছিল। এবং এই মামলাটি ছিল ট্রাইব্যুনালের প্রথম মামলা, এই জন্য এটির আইসিটিবিডি কেস নং 1 এবং 2 ছিল শেখ হাসিনার মামলাটি। 2 এর মামলা কিন্তু ইতিমধ্যে রায় দিয়েছে আর ট্রাইব্যুনাল 1, আজকে ট্রাইব্যুনাল দ্বিতীয় রায়টি দিচ্ছেন। তো এখন আমরা অপেক্ষায় আছি যে কখন পূর্ণাঙ্গ রায়টি আমরা পাবো, এবং আজকে এই রায়টি কিন্তু বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মিলি, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে। জাতীয় নির্বাচন নিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে সকালে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সামরিক বাহিনীর সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময়ে অংশ নেন। এ সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামে সফর করছেন। এনসিপি দলীয় প্রার্থীর সমর্থনে চট্টগ্রামের বোয়ালখালীতে জনসভায় যোগ দেবেন নাহিদ। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিজ, এনসিপির নির্বাচনী পথসভা শুরু হয়েছে কিনা এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ মিলি, আজকে এনসিপির আহ্বায়ক সহ যে নির্বাচন কমিটির সদস্যরা চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য আসছেন। এখনো পর্যন্ত বোয়ালখালীতে এসে পৌঁছাননি, কিন্তু এর আগে সকাল থেকে তারা বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে যে শহীদ ইহসাম ও সহ কয়েকজন জুলাই আন্দোলনের শহীদদের কবরে জিয়ারতের তাদের কর্মসূচি আছে। তবে চকরিয়া যে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের কথা ছিল, সেটি সময়ের অভাবে তারা এই সকালের কর্মসূচিতে থেকে তা বাদ দেওয়া হয়েছে। তবে চট্টগ্রামের বোয়ালখালী এলাকায় যে ফুলতলা এলাকায় চট্টগ্রাম ৮ আসনে, যেটি বোয়ালখালী এবং চানগাঁও আসনের এনসিপির মনোনীত প্রার্থী জোবায়ের আরিফ, তার সমর্থনে বোয়ালখালীর ফুলকলা থেকে তারা সমাবেশ করার এখানে পথসভা অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে এসে পৌঁছাননি, কিন্তু তার সমর্থকরা এখানে নানাভাবে প্রচারণা করছেন। তো আপনি জানেন যে চট্টগ্রাম ৮ আসনটি বোয়ালখালী এবং চানগাঁও থানা মিলে চট্টগ্রাম ৮ আসন, এবং এই আসনে এনসিপির একমাত্র প্রার্থী, যেটি 11 দলীয় মনোনীত প্রার্থী জোবায়ের আরিফকে এখানে সমর্থন দেওয়া হয়েছে। এর পাশাপাশি একই আসনে বিএনপির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদুল্লাহ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিলিয়ে ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম এনসিপির নির্বাচনী পথসভার খবর। একটি পরিবারের কোল আলো করে আসা সুস্থ সন্তানকে সরিয়ে মা বাবার হাতে ধরিয়ে দেওয়া হলো এক মৃত নবজাতক। এনটিভি টিমের হাতে আসা হাসপাতালের 50 মিনিটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঠিক যে মুহূর্তে শিশুটিকে এনআইসিইউ বেড থেকে সরানো হয়, রহস্যজনকভাবে গায়েব করে দেওয়া হয়েছে ঠিক সেই অংশটুকুই। রাজধানীর ধোলাইপাড়ের ডেল্টা হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত করছে সিআইডি। পুরো ঘটনার আদ্যোপান্ত নিয়ে নাহিদ প্রিন্সের অনুসন্ধান। ক্যামেরায় ছিলেন মুখলেসুর রহমান। 28 ডিসেম্বর 2025 রাত 10:55। যাত্রাবাড়ির ডেল্টা হাসপাতালের এনআইসিইউর এই বিছানায় শুয়ে আছে মাত্র 2 দিনের নবজাতক। ঠিক 10:57:11 শিশুটিকে এনআইসিইউর এই বিছানা থেকে সরানো হলেও সিসিটিভি ফুটেজের সেই অংশটুকুই রহস্যজনকভাবে গায়েব। হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে সিসিটিভি ফুটেজ এভাবে উধাও হয়ে যাওয়া কি কেবল গাফলতি, নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পনা? আমরা ফুটেজ দেখি, সেইখানে দেখি বাচ্চা 39 মিনিট বেডে নাই। আমার বাচ্চা 39 বেডে নাই। কে নিয়ে গেছে, আবার 39 মিনিট পরে কে দিয়ে গেছে, সেটাও দেখা যায়নি। ওনাদের ফুটেজ আসেনি, বলে নেট প্রবলেম। নাভিটা শুকনো, নাভি তো 3 দিনে শুকানোর কথা না। আর যে বাচ্চাটা দিছে এটা 14-15 দিনের বাচ্চা। আমাদের 3 দিনের যে বাচ্চাটা, এর সাথে এটা মিল নেই, কোনো চোখ কন, ভ্রু কন, হাত কন, কোনো কিছুর সাথেই মিল নেই। স্ক্রিনে দেখানো এই দুই ছবির পার্থক্য অনেকটাই স্পষ্ট। পরিবারের দাবি, জন্মের পর শিশুর নাভি ছিল কাঁচা, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে তার নাভির অবস্থা নিয়ে পরিবারের আপত্তি রয়েছে। চিকিৎসা বিজ্ঞানে সাধারণভাবে জন্মের 2 দিনের মধ্যে শিশুর নাভি ঝরে যাওয়ার ঘটনা খুবই বিরল। তবে এই নির্দিষ্ট সময়ে বিষয়টি কিভাবে ঘটল তা নিশ্চিত হতে এখন ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার অপেক্ষায় তদন্তকারীরা। এই অবস্থায় পরিবার আদালতের দ্বারস্থ হয়েছে। বিষয়টি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। 29 তারিখে তার মা দেখে, মৃত একটা বাচ্চা দেখে, কিন্তু তারা কোলে নিতে দেয় না, বা কথা বলার তো সুযোগ নেই, হাতেও নিতে দেয় না। কে নিয়ে গেছে, কে নিয়ে দিয়ে গেছে এবং কারা কারা জড়িত, সঠিক তদন্তের মাধ্যমে উনি বের করার জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেন, এবং মামলাটি অলরেডি সিআইডি দপ্তরে আছেন। ঘটনার সত্যতা জানতে এনটিভি পৌঁছায় ডেল্টা হাসপাতালে।
কিন্তু সে সময়ে এনআইসিইউ এর দায়িত্বে থাকা চিকিৎসক ডাক্তার মুজিবুর রহমান কথা বলতে অনীহা প্রকাশ করেন। তার এই পেশিবহুল ভঙ্গি প্রশ্ন তোলে ভিতরে কি লুকিয়ে আছে। ওদের সাথে কথা বলি, সেটা মনে হয় সেটাও বলে দিবেন আপনি। আমি কি আপনাকে প্রমাণ ছাড়া এখানে আসছি? আচ্ছা শোনো, ওটা সিআইডি বা আদালতে মামলা হলে মামলার প্রকৃতির ওরা যতটুকু করার ওরা যা এখন আসলে সেইটার বিষয়ে আপনাদের জবাবটা কি আসলে? না সব যায় যা বলছে তা কোনোটাই একেবারে কোনো কিছুর এরা ভিত্তি নেই, কোনো কিছুই নাই। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেন শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং সিসিটিভি ফুটেজ কারিগরি ত্রুটির কারণে সংরক্ষিত নেই। সার্ভার ভাত করে ইলেকট্রনিক ব্যাপার হতে পারে, সেটা মানে কোনো ম্যানমেড না, তৈরি করা না, এটা হতে পারে কোনো যে আমাদের বা ডিভাইসের ব্যাপার হয়তো হয়েছে। মামলাতে যদি দেখা যায় অবশ্যই বাচ্চার অন্য বাচ্চা মিলে নাই, তো উইল বি পানিশড অ্যাজ পার দ্য কোর্ট রায়, ভার্ডিক্ট। তবে ডেল্টা হাসপাতাল ঘিরে এমন অভিযোগ এই প্রথম নয়। 2022 সালেও সুস্থ শিশুর বদলে মৃত শিশু মা বাবার কোলে ধরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। মৃত্যু বাচ্চা দিয়ে দিয়েছে বুঝছেন, পরে এটা নিয়ে দেন দরবার কেস কামারি করছিলাম, পরে আর কি মীমাংসা করিয়া লাগছে। মানে যারা ভুলে যায় যাকে বাচ্চা সুন্দর হয়, ভালো হয়, বুঝেন না, ছেলে বাচ্চা হয়, বাচ্চা এই চেঞ্জ হয়ে যায়। শিশুটিকে ঘিরে কোনো অনিয়ম বা অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সিআইডি। নিবিড় তদন্তের মাধ্যমে এই মামলার রহস্য উদ্ঘাটন করবেন। এক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমাদের ফরেন্সিক এক্সপার্টের সহযোগিতা অথবা ফরেন্সিক ল্যাবরেটরি অ্যানালাইসিস সহ ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ের মাধ্যমে আমরা আমাদের আয়ু নিশ্চিত করার চেষ্টা করবে এই মামলা সঠিকভাবে সমাধান করার জন্য। এই ঘটনার প্রকৃত তথ্য সামনে আসবে সিআইডির ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক তদন্তে। তাতে স্পষ্ট হবে হাসপাতাল কর্তৃপক্ষ যে শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে সেটি আসলে তাদের সন্তান কিনা। তবে কিছু প্রশ্ন তো থেকেই যায়, যেমন সেই সময়কার সিসিটিভি ফুটেজের কিছু অংশ কেন মুছে ফেলা হলো। এটি শুধু একটি মাত্র পরিবারের জন্য নয়, সব নবজাতকের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। দেশ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সকাল 10:30টার দিকে ক্রিকেট বোর্ডে নিজ কার্যালয়ে উপস্থিত হয়েছেন তিনি। গতকাল সন্ধ্যা থেকেই জোর গুঞ্জন শুরু হয় রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বুলবুল। তবে ফিরতি টিকিট না করে মেলবোর্নের ফ্লাইট ধরবেন তিনি। জানিয়ে শুরু হয় জোর আলোচনা। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন বিষয় নিয়ে বেশ চাপে আছে ক্রিকেট বোর্ড। অনেকেই ধারণা করছিলেন এমন পরিস্থিতিতে নিজেকে বাঁচাতেই দেশ ছাড়ছেন তিনি। তবে এসব তথ্য মিথ্যা প্রমাণ করে সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে হাজির হন আমিনুল ইসলাম বুলবুল। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।